যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। সেখানে আজকে দ্বিতীয় দিনে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির যে চুক্তি বা 14 দফার যে সমঝোতা চুক্তি সই হয়েছিল তা শেষ হয়ে যাওয়ার কথা তিনি বলেছেন। এরপরে তিনি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেগুলো খুবই উদ্বেগজনক। তিনি বলেছেন আজ রাতে ইরানের উপর আরো হামলা হতে পারে এবং তিনি বলেছেন যে খুবই মৌলিক গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎ এবং পানি শোধনাগারের উপর হামলা হতে পারে। এরপরে ইরানের যে তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ তার উপরে গত রাতে হামলা চালিয়েছে এবং আজকে আবার হামলা চালাতে পারে। এরপরে তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালী এলাকায় আবার আমেরিকা নৌ ব্লকেড শুরু করতে পারে। সবার জাহাজ চলতে পারবে, ইরানের জাহাজ চলতে পারবে না। এছাড়া এরই মধ্যে ইরানের উপর কিন্তু তেল নিষেধাজ্ঞা আরোপ করেছে, অর্থাৎ ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল গত 17 জুন 14 দফা সমঝোতা সই হওয়ার পর, কিন্তু সেই নিষেধাজ্ঞা আবার বহাল করলো। তার মানে দাঁড়াচ্ছে ইরান কিন্তু এখন আর তেল বিক্রি করতে পারবে না। এরই মধ্যে হরমুজ প্রণালীতে একেবারেই তেল ট্যাঙ্কার চলাচল, তেলবাহী জাহাজ চলাচল কমে গেছে। যেখানে চুক্তি সইয়ের পর গড় পড়তা 32টি করে জাহাজ চলছিল, সেখানে আজকে মাত্র 4টি জাহাজ চলেছে। এর একেবারেই স্বাভাবিক প্রতিক্রিয়া পড়েছে তেলের বাজারের উপরে। তেলের বাজারে গড় পড়তা ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট, যেটা এই দুটো মিলে গড় পড়তা শতকরা 5 ভাগ দাম বেড়েছে। তার মানে পরিস্থিতি আবার অনেক বেশি উত্তপ্ত। শুধু উত্তপ্তই না, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ইরানের উপরে নতুন করে হামলা চালানো হবে এবং হামলা আগের চেয়ে শক্ত হবে, কঠোর হবে, তখন ইরানের পক্ষ থেকে কি বলা হচ্ছে? ইরানের প্রেস টিভি জানিয়েছে একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে যে ইরান এই নীতি গ্রহণ করেছে, আমেরিকা যদি একটা জায়গায় হামলা চালায় তাহলে ইরান দুটো লক্ষ্যবস্তুতে হামলা চালাবে, অর্থাৎ আমেরিকা যে মাত্রায় হামলা চালাবে তার ডাবল হামলা চালাবে ইরান। এটা ইরানের এই মুহূর্তে নীতি। বাস্তবতা হচ্ছে ইরান যখন তার সর্বোচ্চ নেতাকে জানাজা এবং দাফনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ আগামীকাল দাফন, সেই মুহূর্তে আমেরিকা ইরানের উপর নতুন করে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করছে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, এই যুদ্ধ কি ছোটখাটো পর্যায়ে থাকবে নাকি ইসরায়েল জড়িয়ে যাবে এবং বড় রকমের সংঘাত শুরু হবে? পিট হেগসেথের ইসরায়েল সফর বাতিল করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সুপ্রিয় দর্শক, এখন আমি এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে ইরানের যে সামরিক প্রস্তুতি এবং ডোনাল্ড ট্রাম্প যে কিভাবে হামলা চালাতে চাইলেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি তেলের বাজার এবং আন্তর্জাতিক বাজার কোথায় যাচ্ছে, কি হতে যাচ্ছে, আবার বিশ্ব অর্থনীতি, সেই বিষয়গুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। একই সাথে আমি এই কথাও তুলে আনার চেষ্টা করব যে পাকিস্তান, বিশেষ করে পাকিস্তান সরকার ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতির ব্যাপারে যে মধ্যস্থতা করেছে এবং যে সফলতা অর্জন করেছিল তা কি ম্লান হয়ে যেতে বসেছে, এ বিষয়েও আলোচনা থাকবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনার শুরুতে আমি বলি, তুরস্কের আঙ্কারায়, রাজধানী আঙ্কারায় গতকাল থেকে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে নানা রকমের কথা হয়েছে। এই সম্মেলনে তুরস্ক আমেরিকার কাছে দাবি করেছে যে তাদের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি করতে হবে, কারণ তাদের টাকা দেওয়া রয়েছে এবং তুরস্ককে আমেরিকা দিতে চেয়েছিল। সেই চুক্তি করে, ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে কেন দেবে না, এরকম কথা বলেছে। এই ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে যে না, তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দেওয়া যাবে না, কারণ তুরস্ক আমেরিকার সেই মানের বন্ধু না, ততটা বিশ্বস্ত বন্ধু নয়। তার মানে মাঝে মাঝে যে দোকান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিছু লক্ষ্য করে কিছু সমালোচনামূলক বক্তব্য দেয়, এই কারণে এরদোগান একদম পরীক্ষায় পাশ করা বন্ধু না। যদিও ইসরায়েলের সাথে তুরস্কের সব ধরনের মোটামুটি লেনদেন চলে, তারপরেও তুরস্ক ইসরায়েলের বা আমেরিকার পরীক্ষিত বন্ধু হতে পারেনি এখনো। কিন্তু এরদোগান এখনো নেটো জোটে থাকেন। তিনি আমেরিকার
কাছ থেকে F-35 নেওয়ার চেষ্টা করেন এবং ইসরায়েলের সাথে সম্পর্ক মোটামুটি মেনটেন করেই চলেন। যাই হোক মধ্যপ্রাচ্যে এবং সিরিয়ার পরিস্থিতি কি করে দিয়েছে আপনারা তো সবাই জানেন। সেখানে এই যে আল শারাকে বা জোলানি তাকে ক্ষমতায় আনিয়ে কি অবস্থা করছে, এবং ইসরায়েল তো সিরিয়াকে প্রায় পুরোটাই কন্ট্রোল করার অবস্থায় চলে গেছে। এরদোগান যে কি করবেন এবং কি প্ল্যানে আছেন আল্লাহ মালুম, আমরা দেখার অপেক্ষায় থাকলাম। যাই হোক, এই আঙ্কারায় নেটো জোটের শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তারপরেও বলেছেন যে তিনি তুরস্কের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করবেন, এবং দেখা যাক আদৌ তিনি বিক্রি করেন কিনা। কারণ তিনি যা বলেন আর তিনি যা করেন দুটো এক না, এবং তিনি যা বলেন আর তিনি যা করতে পারেন তাও এক না। কারণ ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন মুখে অনেক কথা, তা কিন্তু সব করতে পারেন না। যেটা ইসরায়েলি আইপ্যাক চায় না সেটা তিনি করতে পারেন না। ইরানের সাথে যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প না চাইলেও ওরা চায়, এবং ডোনাল্ড ট্রাম্পকে তাই করতে হয়। ব্যাপারটা এরকম। সেক্ষেত্রে তুরস্ককে F-35 জঙ্গি বিমান দেবে কিনা আমরা অপেক্ষা করে দেখি কি হয়। এরপরে এই নেটো সম্মেলনে তিনি গ্রিনল্যান্ডকে কিনে নেয়ার বা আমেরিকার নিয়ন্ত্রণে থাকা উচিত বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু সেখানে গ্রিনল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে গ্রিনল্যান্ডের জায়গায় থাকবে, এটা বিক্রির জন্য না, এটা কাউকে দেয়া হবে না। তার মানে নেটো জোটের ভেতরে যদিও সহমর্মিতার কথা অনেক আছে, অনেক প্রতিশ্রুতি আছে, কিন্তু আসলে নেটো জোট স্বাভাবিক অবস্থায় নেই। নেটো জোটের নেতাদের তিনি ব্যাপক সমালোচনা করেছেন, এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় আমেরিকাকে নেটো জোট কেন সহযোগিতা করেনি সেই ক্ষোভ তিনি ঝেড়েছেন এখানে। তবে যে চূড়ান্ত ডিক্লারেশন হয়েছে তাতে নেটো জোটের সদস্যরা বলেছেন যে হরমুজ প্রণালী একদম উন্মুক্ত থাকা উচিত, এবং সবাই স্বাধীনভাবে এখানে জাহাজ চালাতে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যদিও ইরান একদম সুস্পষ্ট করে আসতে ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী অবশ্যই ইরানের নিয়ন্ত্রণে থাকবে, এবং ইরান নির্ধারিত রুটেই জাহাজ চলাচল করতে হবে, তার যেভাবে প্রয়োজনের জন্য যুদ্ধ করতে প্রস্তুত ইরান। একদম ইরানের পরিষ্কার ঘোষণা। এটা গেল এক। দুই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ইরানের উপরে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন, সেই ব্যাপারে বলেছেন যে ইরানের যদি কোনো একটা লক্ষ্যবস্তুতে আমেরিকা হামলা চালায় তাহলে ইরান আমেরিকার দুটো লক্ষ্যবস্তুতে হামলা চালাবে, তার মানে দ্বিগুণ, 1:2। আমেরিকা একটা হামলা চালালে ইরান দুটো চালাবে। তার মানে ইরান এই যে মার্কিন হামলা বা তার সামরিক পরিকল্পনা, তার যতটা কিছু, তার ব্যাপারে ইরান খুবই সতর্ক আছে এবং খুব শক্ত অবস্থানে আছে। কোনো মতেই এখানে নরম কাটবে না, অর্থাৎ আমেরিকার সাথে কম্প্রোমাইজ করবে না, আপোষ করবে না, তাতে তত বড় যুদ্ধই আসুক না কেন। ইরানের প্ল্যান, ইরানের ঘোষণা, ইরানের প্রতিশ্রুতি এইরকম। সাথে সাথে ইরান বলছে যে 14 দফা সমঝোতা স্মারক সই হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে, তা মানা আমেরিকার জন্য জরুরি। যদি তারা এই সমঝোতা স্মারক লঙ্ঘন করে তাহলে ইরান তার পাল্টা ব্যবস্থা নেবে। বাস্তব কথা যেটা হচ্ছে, ট্রাম্পের পক্ষ থেকে যে সমস্ত হুমকি দেওয়া হয়েছে এবং ইরানের পক্ষ থেকে যে জবাবি বক্তব্য দেওয়া হয়েছে, তাতে একথা পরিষ্কার বোঝা যায়। আমি সবসময় বলে আসি, আমেরিকার সাথে ইরানের বা ইরানের সাথে আমেরিকার যে দ্বন্দ্ব, ইসরায়েলের সাথে ইরানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আসলে কোনো কূটনীতি দিয়ে মীমাংসা হওয়ার মতো দ্বন্দ্ব না। এটা একেবারে ভেতরগত দ্বন্দ্ব, আদর্শিক দ্বন্দ্ব, এবং বলা যায় যে জন্মগত দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব কেন? সেই দ্বন্দ্ব যে কয়টা কারণে, তার একটা কারণ হচ্ছে যে ইসরায়েল হচ্ছে আল আকসা দখলকারী একটা দেশ, আল কুদস দখলকারী একটা দেশ। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে দিয়ে ভূমি জবরদখল করে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠাকারী একটা দেশ। এরপরে আমেরিকা সেই শক্তিকে পেট্রোনাইজ করে এবং সেই শক্তিকে এই মধ্যপ্রাচ্যে আপার হ্যান্ডে তুলে তাকে দিয়ে মধ্যপ্রাচ্য কন্ট্রোল করায়। মধ্যপ্রাচ্যের কোন দেশকে শান্তিতে থাকতে না দিয়ে ইরানের বিরুদ্ধে ম্যাক্সিমাম আরব কান্ট্রিকে লাগিয়ে দিয়েছে। এগুলো ইরানের অভিযোগ বা প্রেক্ষাপটটা এইরকম। সেক্ষেত্রে ইরানের সাথে ইসরায়েল বা আমেরিকার যে সমস্ত দ্বন্দ্ব, এ শুধু একটা বা দুইটা কূটনৈতিক বৈঠকে শেষ হবে এটা ভাবার কোনো কারণই নেই। এটা প্রকৃতপক্ষে পরমাণু বিষয় নিয়ে মূল দ্বন্দ্ব না,
তেল, গ্যাস, খনিজ সম্পদ এই সমস্ত নিয়ে মূল দ্বন্দ্ব না, সবচেয়ে বড় যে দ্বন্দ্ব, আসল যে জায়গা, সেটা হচ্ছে আদর্শিক। অর্থাৎ ইরানে ইসলামী বিপ্লবী সরকার থাকবে কিনা, ইরানে ইসলামী বিপ্লব টিকে রাখা হবে কিনা, এইগুলো হলো আমেরিকা এবং ইসরায়েলের মূল প্রশ্ন। আর ইরানের প্রশ্ন হচ্ছে এগুলো তো থাকবেই, এইগুলো নস্যাৎ যারা করতে আসবে তাদের এগেনস্টে ইরানের চূড়ান্ত লড়াই হবে, যুদ্ধ হবে। তারা সেইভাবেই সামরিক দিক দিয়ে প্রস্তুতি নিয়েছে। আজ বছরের পর বছর, যুগের পর যুগ কত দেশের সাথে দ্বন্দ্ব সংঘাত হয়, আবার কিন্তু মীমাংসা হয়ে যায়, মিলে যায়। কিন্তু ইরানের সাথে এই মীমাংসা বা মিলে যাওয়ার কিন্তু প্রশ্ন এই পর্যন্ত আসেনি, বরং দিন 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 সেগুলো শক্ত হতে 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 এখন চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে। এবং আমি সেই কারণে বলি যে আমেরিকার সাথে ইরানের যে চুক্তি সমঝোতা হয়েছে, এগুলো দিয়ে আমরা আশা করি যে দুনিয়ায় শান্তি আসুক, শান্তি চুক্তি হোক, স্থিতিশীলতা ফিরে আসুক, মানুষ নিরিবিলি বসবাস করুক, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হোক, সবকিছু ঠিকঠাক হোক। কিন্তু বাস্তবতা হচ্ছে এর পেছনে যে কথা থেকে যায় সবসময়, অন্তত আমার মনের ভেতরে যে কথা থাকে, সেটা হচ্ছে এই আমেরিকার সাথে ইসরায়েলের সাথে ইরানের মীমাংসা হবে না, এবং যা কিছু হওয়ার তা চূড়ান্ত যুদ্ধের ভেতর দিয়েই হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। ফলে এই যে মাঝখানে যে যুদ্ধবিরতি সমঝোতা স্মারক, আবার 60 দিনের ভেতরে নতুন পূর্ণাঙ্গ চুক্তি, ইরানের উপর থেকে এটা সেটা বহু কিছু করবে, আসলে বাস্তবতা হচ্ছে এগুলো বলে কিন্তু করবে না। করলে ইরান শক্তিশালী হবে। সমঝোতা স্মারকে যতগুলো দফা আছে তার প্রত্যেকটা দফা বাস্তবায়ন করলে ইরান লাভবান হবে, ইরান শক্তিশালী হবে। এটা কোনো মতেই ইসরায়েল হতে দেবে না, ইসরায়েল চায় না। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এখন যে ঘোষণা দিচ্ছেন যে ইরানের উপরে আরো কঠোর হামলা হতে পারে, আজ রাতেই হামলা হবে, ইরানের যে ডিস্যালিনেশন যে প্রজেক্ট সেগুলোর উপর হামলা হবে, অর্থাৎ লবণাক্ত পানি প্রক্রিয়া করে পানযোগ্য করে তোলার যে প্রকল্প, তার উপর হামলা করবে। দেখেন, একেবারেই মানবিক ব্যাপার। এটা কি সামরিক লক্ষ্যবস্তু হওয়া উচিত? তার পানি লবণাক্ত মুক্তকরণের যে প্রজেক্ট, এটা কি সামরিক লক্ষ্যবস্তু হওয়া উচিত? আমেরিকা তার উপর হামলা চালাবে। তার মানে কি ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়ে যে দেশের জনগণের উপরে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে চায়। তো যার কারণে ইরানকে অবশ্যই এখানে পাল্টা ব্যবস্থা নিতে হবে। ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া, তার মানে ইরানকে মার দেয়া। আমাকে আপনাকে যদি কেউ মারতে আসে তাহলে সেটা অপমান না? এই অপমান কি ইরান চুপচাপ বসে বসে দেখবে, সহ্য করবে? তা মোটেই না। ফলে অনেক বড় যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা তৈরি হলো, এবং এই আশঙ্কাকে সামনে রেখে, মাথায় রেখে ইরান তার প্রস্তুতিটা সেইভাবেই নিচ্ছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতার জানাজা দাফনের অনুষ্ঠান চলছে, কিন্তু তার যুদ্ধ প্রস্তুতিও কিন্তু থেমে নেই। ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ গতকাল কিন্তু পরিষ্কার করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যারা এই ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, বা ইরানের সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে, বা ইরানের জনগণকে যারা হত্যা করেছে, তাদের কাউকেই বিচারের আওতায় আনতে কুণ্ঠা বোধ করবে না। ইরান চেষ্টা করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আর ইরানের সামরিক কমান্ডাররা তো বলছেই যে বিন্দু মাত্র ভুল হিসাব নিকাশ করলে আমেরিকাকে তার জবাব পেতে হবে ইরান থেকে। তার মানে নতুন করে আমি একদম পরিষ্কার হচ্ছি, বা আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে যে আবার আমেরিকা এবং ইরানের সাথে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এবং এই যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালী বন্ধ হবে। হরমুজ প্রণালী বন্ধ হলে আবার তেলের বাজার অস্থিতিশীল হবে, গ্যাসের দাম বেড়ে যাবে, আন্তর্জাতিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে, অস্থিতিশীল হবে, স্টক মার্কেটে ধস নামবে। এরপরে আমাদের মতো তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ আছে তারা সবচেয়ে বড় বেশি ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে। আমাদের যে সমস্ত জনশক্তি রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তারা ঝুঁকির মুখে পড়বে, তারা কষ্টের মধ্যে পড়বে, এবং তাদের চাকরি, তাদের কর্মসংস্থান নষ্ট হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাচ্ছে। এছাড়া পাকিস্তান, কাতার বা আরো যে সমস্ত দেশ এই যুদ্ধবিরতির ব্যাপারে মধ্যস্থতা করেছিল, তাদের জন্য এখন মান সম্মানের ব্যাপার হয়ে গেল। কারণ আমেরিকা যখন এই চুক্তি রাখছে না, ভেঙে দিচ্ছে বা ভেঙে দেওয়ার কথা বারবার বলছে, তখন তাদের জন্য একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেল। তারা এত চেষ্টা তদবির করে একটা চুক্তি করলো, এবং চূড়ান্ত চুক্তির দিকে যেখানে যাচ্ছিল সেই জায়গায় আবার এখন নতুন করে যুদ্ধ, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হলো ডিল ইজ ওভার, চুক্তি শেষ। এখন নতুন করে আজকে একদম ঘোষণা দিয়ে ইরানের উপর হামলা চালানোর কথা বলছে। তাহলে
এই যে যারা মধ্যস্থতা করেছিল তাদের মুখ থাকে কোথায়? এটা তো প্রেস্টিজের ব্যাপার। এবং পাকিস্তান যে এই যুদ্ধবিরতির চুক্তি করিয়ে মধ্যস্থতা করিয়ে একটা কূটনৈতিক একটা বিশাল সফলতা অর্জন করছিল, এই সফলতা আসলে কেউ কেউ পছন্দ করছে না, এটাও আর একটা বাস্তবতা। এবং যারা যারা পছন্দ করছে না তার ভিতরে একদম সরাসরি বললে ভারত এবং ইসরায়েল আছে। সেক্ষেত্রে ইরান এবং আমেরিকার মধ্যকার এই উত্তেজনা নিয়ে পাকিস্তান এখন একরকমের বাজে অবস্থার ভিতরে পড়েছে, একটা মান সম্মান চলে যায় এরকম একটা অবস্থার ভেতরে পড়েছে। সুপ্রিয় দর্শক, চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখন আসলে খুব বেশি কিছু করার নেই। তবে একটা কাজ করা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মাঝে মাঝেই ডোনাল্ড ট্রাম্প আলোচনা করেন এবং পুতিনের কথা বেশ শোনেন। পুতিন এবং চীন যদি ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরে তাহলে চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য হবে এবং নতুন করে আর যুদ্ধের আশঙ্কা তৈরি হয় না। তবে তারা করবেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এই কারণে আমি সবসময় বলি যে প্রেসিডেন্ট পুতিন এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়ার জন্য, বদলে দেওয়ার জন্য একটা বিশেষ মিশন পরিচালনা করছেন। তার সাথে যুক্ত আছে ইরান এবং চীন। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যত ভুল করবে, যত যুদ্ধ করবে, যত মিসক্যালকুলেশন করবে, যত ইরানের সাথে দ্বন্দ্বে যাবে, ততই এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের প্রক্রিয়া গতিশীল হবে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিন আসলে ডোনাল্ড ট্রাম্পকে থামাতে চাইবেন কিনা সেটা একটা ব্যাপার। যদি ডোনাল্ড ট্রাম্পকে থামাতে চাইতেন তাহলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর ইউক্রেনের যুদ্ধ কিন্তু বন্ধ হয়ে যেত, কিন্তু তা হয়নি। সেক্ষেত্রে বিশ্বে একটা বড় পরিবর্তন আনতে হলে আমেরিকার সামরিক শক্তি দুর্বল করতে হবে। আমেরিকার সামরিক শক্তি দুর্বল করতে হলে যুদ্ধ প্রয়োজন। হয়তো সেই দিকেই থাকছে বা সেই দিকেই হাঁটছে সব। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা কি মনে করছেন এই যে ইরানের উপরে আবার নতুন করে তেল নিষেধাজ্ঞা দিল, অর্থাৎ ইরান তেল বিক্রি করতে পারবে না, তাতে ইরান কি অন্যদের তেল এই হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে? তাহলে ইরান যদি কারো জাহাজ যেতে না দেয় তাহলে ইরানের জাহাজও যেতে দেবে না আমেরিকা। ঘোষণাটা এইরকম। এই অবস্থায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবার বড় সংঘাতের দিকে দুই পক্ষ যাচ্ছে কিনা আপনাদের কি মনে হয়? ইরান কিন্তু বলেছে আমেরিকা একটা হামলা চালালে ইরান দুইটা হামলা চালাবে। আসসালামু আলাইকুম। গতকাল রাতভর আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন দফায় যুদ্ধ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রায় 90টি টার্গেটে হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে ইরান আমেরিকার ঘাঁটিতে, কুয়েতে এবং বাহরাইনে। আজকে আরো নতুন নতুন ঘাঁটিতে হামলা চালিয়েছে। আমেরিকান ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে। হরমুজ প্রণালী নিয়ে নতুন এই যুদ্ধে অকল্পনীয় জায়গা থেকে ক্ষতির শিকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলায়, এই আক্রমণে হয়তোবা ইসরায়েল খুশি, নেতানিয়াহু খুশি, কিন্তু ইরানে হামলার ক্ষতিপূরণ দিচ্ছে মার্কিন জনগণ, মার্কিন অর্থনীতি। সর্বশেষ রিপোর্ট বলছে হরমুজ প্রণালীতে গত 2 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টা হামলা যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে 4.7% এবং এর ক্ষতিকর প্রভাব পড়ছে মার্কিন এভিয়েশন ইন্ডাস্ট্রিতে। আমেরিকায় এই সামারে প্রায় 45% মানুষ বিমানে কম ভ্রমণ করবে, বিমানগুলোর সিটগুলো খালি যাবে এবং এই সামার ভ্যাকেশনে না যাওয়ার কারণে হোটেল মালিকরা, রেস্টুরেন্ট মালিকরা, ট্যুরিজম ইন্ডাস্ট্রি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে, যেটা বিলিয়ন বিলিয়ন ডলার। ইরানের সাথে বাড়াবাড়ি করে, ইরানে হামলা করে নেতানিয়াহুকে খুশি করলেও এবার পকেট খালি হবে মার্কিন জনগণের, মার্কিন ব্যবসায়ীদের। শুধু আমেরিকা নয়, ধুঁকবে সারা বিশ্ব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিয়া নিউজ। আজকে জুলাই 9, শুক্রবার। আমেরিকা ইরানের সর্বশেষ যুদ্ধ, এই অঞ্চলের পরিস্থিতির সবশেষ সংবাদ নিয়ে তুর্কিপিডিয়ার লাইভে স্বাগত জানাচ্ছি। শেরপুর থেকে জয়েন করেছেন আমাদের দর্শক কুদরতুল্লাহ, মানিকগঞ্জ থেকে নতুন দিগন্ত, তেহরান থেকে দেখছেন একজন দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
আজকের লাইভে ইরান আমেরিকা যুদ্ধের পাশাপাশি কারবালায় আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং আজকে ইরানের মাসদাদ শহরে আয়াতুল্লাহ আলীর দাফন সম্পর্কেও তথ্য জানাবো। জামালপুর থেকে নূর নবী জয়েন করেছেন আমাদের লাইভে, রংপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে গতকাল রাতে হঠাৎ করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। এবারের হামলায় আরো বড় আকারে হামলা চালায়, প্রায় 90টি লক্ষ্যবস্তুতে। আমেরিকান হামলায় ইরানের বুশহেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন সেই আগুনের ছবি। গতকাল রাতে আমেরিকান আক্রমণের টার্গেট ছিল ইরানের ইরানের এয়ার ডিফেন্স গুলো, ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং ইরানের কিছু ব্রিজ, ইরানের কিছু রেলপথ। আমেরিকা বলছে এই আক্রমণগুলো করার উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে যেন ইরান বাধা না দিতে পারে, হরমুজ প্রণালীতে যেন ইরানের কোনো প্রভাব না থাকে। তবে গতকালকের এই হামলার সাথে সাথে আজকে সকাল থেকে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে ইরান হামলা চালিয়েছে কুয়েতে এবং বাহরাইনে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। সেই হামলাগুলো ঠেকানোর চেষ্টা করেছে আমেরিকার এয়ার ডিফেন্স, কিন্তু সবগুলো ঠেকাতে পারেনি। নিখুঁতভাবে টার্গেট হয়েছে আমেরিকার পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনে। চলুন দেখে আসি একটি ভিডিও। রাতের আধারে বিভিন্ন সাইরেনের শব্দ এবং বিস্ফোরণের চিত্র দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এর আগে আমেরিকা ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে আসায় ইরানের এয়ার ডিফেন্স দ্বারা আমেরিকার ড্রোন ভূপাতিত হয়েছিল। সেই ড্রোন ভূপাতিতের ছবিও প্রচার করেছে ইরান। দেখা যাচ্ছে আমেরিকার ড্রোন এখানে আসায় সেই ড্রোনটিকে ভূপাতিত করেছে ইরানের এয়ার ডিফেন্স। প্রিয় দর্শক, এবার ইরান আগের চেয়েও আরো নতুন পরিসরে হামলা চালিয়েছে। এবারের হামলায় বাহরাইনে আমেরিকার জুফায়ার ঘাঁটি, আমেরিকার শেখ ইসা ঘাঁটি, পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আরাফজান ঘাঁটি, কুয়েতের আবু আলী সালেম ঘাঁটিতে বিধ্বংসী মিসাইলের হামলা চালিয়েছে। কুয়েত এবং বাহরাইনে আমেরিকার ঘাঁটিতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হামলার পর ধোঁয়া উঠতে দেখা গিয়েছে বাহরাইনের ঘাঁটিতে। এই হামলা এবং পাল্টা হামলা কতদিন চলবে সেটা কেউ জানে না, কিন্তু ইতিমধ্যে এই হামলার কারণে ক্ষতির মুখোমুখি হচ্ছে বিশ্ব অর্থনীতি, ক্ষতির মুখোমুখি হচ্ছে মার্কিন অর্থনীতিও। আজকে আল জাজিরা চ্যানেল একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে আল জাজিরা দাবি করেছে ইউএস সামার ট্রাভেল স্লাম্প আন্ডার রাইজিং ফেয়ার এন্ড ফুয়েল এক্সপেন্সেস। আমেরিকার সামার ভ্যাকেশন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ক্রমবর্ধমান দাম এবং জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে। করোনাকালীন সময়ে যেই ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছিল মার্কিন বিমান সংস্থাগুলো, আবারও সেই রকম একটি পরিস্থিতি হতে যাচ্ছে। গত 2 দিনের যুদ্ধে ক্রুড অয়েলের দাম 4.84% বৃদ্ধি পেয়েছে এবং 2025 সালের জুলাইয়ের 4 তারিখ যে ধরনের প্যাসেঞ্জার ছিল আমেরিকার এয়ারলাইন্স গুলোতে, একদিনে 2026 সালের জুলাইয়ের 4 তারিখ প্রায় 13% প্যাসেঞ্জার কমে গিয়েছে। এবং এই সামারে 45% প্যাসেঞ্জার যারা আগের বছর সামার ভ্যাকেশনে গিয়েছে তারা এবার কোথাও যেতে রাজি নয়। এবং গত 4 জুলাই থেকে আমেরিকায় 3 দিনের ছুটি ছিল, সরকারি ছুটি আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে। সেখানেও আসলে অনেক কম মানুষ বিমান ব্যবহার করেছে।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে ইরানের সংসদের স্পিকার বাগের গালিবাফ। বাগের গালিবাফ বলেছে, আমেরিকা যদি ইরানে হামলা করে চাপ দিতে চায় সেটা কোনো কাজ হবে না। ইরান হরমুজ প্রণালীর ব্যাপারে কোনো ধরনের ছাড় দেবে না। হরমুজ প্রণালী একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইরানের ব্যবস্থাপনায় নিরাপদে চলাচলের জায়গা থাকবে। এছাড়া হরমুজ প্রণালীর আর কোনো ভবিষ্যৎ নেই। এই মুহূর্তে হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য মানতে নারাজ আমেরিকা। সে কারণেই নতুন করে ইরান আমেরিকা যুদ্ধ শুরু হয়েছে। আজকে ইরানে হামলায় ইরানের প্রায় 4 জন ইরানি নিহত হয়েছে। গত পরশুদিনের হামলায় ইরানের 7 জন ইরানি নাগরিক নিহত হয়েছে। ইরান বলেছে তারা তাদের শহীদদের রক্তের বদলা নেবে, তারা তার কঠিন প্রতিশোধ নেবে। প্রিয় দর্শক, আমরা আজকে ইরাকের রাজধানী কারবালায় আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং তার শেষ বিদায়ের একটি ভিডিও চিত্র পেয়েছি। শিয়া মুসলমানদের কাছে ইরাকের রাজধানী কারবালা এবং নাজাফ খুব পবিত্র একটি জায়গা। কারবালায় রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার। 18 বছর বয়সের যুবক থাকাকালীন সময় একবার আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে গিয়েছিলেন, কিন্তু তারপর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেও আর কোনোদিন ইরাকের কারবালায় যাওয়ার সুযোগ পাননি তিনি। এবার তিনি কারবালায় গেলেন, তবে সেটা তার শরীরে প্রাণ থাকতে নয়, বরং কফিনে করে গেলেন। তবে সেই কফিনটিকে ফুল চন্দন দিয়ে বরণ করেছে ইরাকবাসী। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির ইরাক থেকে ওনার লাশ ইরানে আনা হচ্ছে এবং ইরানে আজকে ওনাকে জানাজা শেষ করে দাফন করা হবে ইরানের মাসদাদ শহরে ইমাম রেজার মাজারে। এবং সেখানে সকাল থেকে সমবেত হয়েছে অসংখ্য মানুষ। শুধুমাত্র ইরানের পুরুষরা নয়, অসংখ্য নারী শোকাহত হয়ে শেষ বিদায় জানাতে চলে এসেছেন মাসদাদে ইমাম রেজার মাজারের সামনের প্রাঙ্গণে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ইরানের পবিত্র শহর মাসদাদ। ফজরের নামাজে দেখা গিয়েছিল বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি। আজকে আজকে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ জানাজায় উপস্থিত হতে 27টি দেশ থেকে প্রায় 4700 বিদেশি মেহমান যোগ দিয়েছেন বলে জানিয়েছে ইরান সরকার। অর্থাৎ আয়াতুল্লাহ আলীর খামেনির জানাজা শুধু ইরানি জাতির নেতা হিসেবেই নয়, বরং সারা বিশ্বের মুসলমানদের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হচ্ছে এবং আজকেই ওনাকে সমাহিত করা হবে। প্রিয় দর্শক, আমাদের কাছে আরেকটি দুঃসংবাদ এসেছে, সেই সংবাদটিও আমরা আপনাদেরকে জানাতে চাই। ইসরায়েল দাবি করেছে তারা গতকাল দক্ষিণ লেবাননে একটি অপারেশন চালাতে যেয়ে দক্ষিণ লেবাননের বিনতে জাবিল শহরে একজন রিদওয়ান ফোর্সের, হিজবুল্লাহর রিদওয়ান ফোর্সের একজন কমান্ডারকে জীবিত ধরে ফেলতে সক্ষম হয়েছে এবং সেই কমান্ডারকে এখন ইসরায়েলি গোয়েন্দাদের হেফাজতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আমাদের আজকে লাইভে একটি অনিচ্ছাকৃত ভুল ছিল, আজকে শুক্রবার নয়, আজকে বৃহস্পতিবার। আমাদের